প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো থাইল্যান্ডের বিখ্যাত রাজবাড়ি গ্র্যান্ড প্যালেস, আর চেষ্টা করব এটা সম্পর্কে যতটা তথ্য দেওয়া যায়। আর গ্র্যান্ড প্যালেসে প্রবেশের টিকিট ফি হচ্ছে 500 বাট, বাংলাদেশি টাকায় যদি 3.5 গুণ করি তাহলে 1700-1800 টাকা পড়বে। তবে আমার কাছে মনে হয় এই টিকিট ফিটা যথেষ্ট কমই, এটা যতটা সুন্দর দেখতে। 1780-এর দশকে রাজা ফুত্তাওত্তোফা চুলালুত্তোতা প্রথম রোমা থাইল্যান্ডের বিখ্যাত চাকতি বংশের শাসন শুরু করেন, যা চলছে আজ অবধি। সিংহাসনে আরোহণ করেই তিনি অনুভব করেন যে রাজবংশের রাজ্যকে গাম্ভীর্য ধরে রাখতে একটি নতুন রাজপ্রাসাদ বানানো প্রয়োজন। 1982 সালে অক্টোবর মাসে তার নির্দেশে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয় গ্র্যান্ড প্যালেসের নির্মাণ কাজ। 1800 সাল নাগাদ রাজা প্রথম রোমা এর নির্মাণ কাজ সমাপ্ত ঘোষণা করে এতে বসবাস শুরু করে। তবে এরপরেও বিভিন্ন সময় বিভিন্ন রাজারা এই প্রাসাদের আংশিক সংস্কারের কাজ করেছেন, নতুন নতুন কাঠামো যোগ করেছে, ভেঙেছে পুরাতন কিছু। সব মিলিয়ে আজকে এই গ্র্যান্ড প্যালেস। তো এই গ্র্যান্ড প্যালেসের যে মন্দিরটা আছে, এটা হচ্ছে মন্দিরের ভিতরের দিকটা। মন্দিরের ভিতরে আসলে ভিডিও করা একদমই নিষেধ। আর এটার ভিতরে আছে একটা বৌদ্ধ মূর্তি। এটার একটা মজার ইতিহাস আছে, সেই ইতিহাসটা আপনাদেরকে আমি শোনাবো, আপনারা দেখতে থাকুন। আর এটার ভিতরে যে মন্দির আছে, এই মন্দিরটা শুধুমাত্র এসি করা। এটা যেহেতু সব স্টোনের, গাছ একদমই নাই। থাইল্যান্ডে কিন্তু আগুনের মতো গরম এখন। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ভিতরে ঢুকে, ভিতরে আছে বৌদ্ধ মূর্তি ওয়াট ফ্রাকেও বা টেম্পল অফ দ্য অ্যামারন বুদ্ধ। এক কথায় থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেসের সবচেয়ে বড় আকর্ষণ। এর প্রবেশেই দেখা মেলে ভয় পাইয়ে দেওয়ার মতো দুটি দৈত্যকার মূর্তি। অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা মূর্তি তো এই মন্দিরের আধ্যাত্মিক প্রকৃতি এবং ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্প থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি। কারণ এই মূর্তিগুলো থাইল্যান্ডের নয়, মধ্যযুগে চীনা বণিকরা বাণিজ্য করতে এসে রাজাকে উপহার স্বরূপ প্রদান করেছিল এই দুটি মূর্তি। এই দ্বাররক্ষীদেরকে পিছনে ফেলে সামনে পা বাড়ালে চোখে পড়বে চোখ ধাঁধানো কিছু কিছু সাদা মার্বেল খোদাই করা রাজা পঞ্চরমার বিভিন্ন উক্তি। কারণ এই অংশটি নির্মাণ শুরু হয় তারই আমলে। মন্দিরের ভেতরে অবস্থান করছে এর সবচেয়ে আকর্ষণীয় অংশ তথা বৌদ্ধ মূর্তি। 1 মিটারেরও কম উচ্চতা সম্পন্ন ছোট্ট এবং চোখ ধাঁধানো এক মূর্তি বসে আছে মিটার খানেক উঁচু বিদেহী উপরে। আর মূর্তির উপর আছে পাহাড়ি রঙের 9 স্তর বিশিষ্ট সামিয়ানা। এই মূর্তিটি কে তৈরি করেছিল, কোথায় তৈরি করেছিল সেই সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। শ্রুতি কথা অনুযায়ী মূর্তিটি তৈরি হয়েছিল প্রাচীন ভারতের পাটালিপুত্রে। আবার কিছু উৎসবের দাবি নজর করা এই মূর্তি তৈরি হয়েছে বার্মায়, বর্তমান মিয়ানমারে। তবে সেখানে এই মূর্তি জন্ম হোক না কেন, থাইল্যান্ড পর্যন্ত আসার কাহিনী বেশ মজার ছিল। চুনা সুরকির পলেস্তান আবৃত একটা বস্তা থেকে এটা প্রথমে পাওয়া যায়। এটি বর্তমানে শ্রীলঙ্কা যাচ্ছিল থাইল্যান্ড হয়ে। আরও বেশ কিছু প্রত্নতত্ত্বের সাথে এই বস্তুটি থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলে পৌঁছায় 1434 সালে। সেখানে কোনো একদিন দুর্ঘটনাবশত এই উপরে যে আস্তরটা ছিল ওইটা ভেঙে যায়। আর ওই আস্তরটা ভাঙতেই ভিতর থেকে বেরিয়ে আসে এই মন্দিরটার ভিতরে যে বৌদ্ধ মূর্তিটা বসানো আছে সেই মূর্তিটা। আর তখন যে রাজা ছিল সেই রাজা খবর পান এই মূর্তিটার। আর রাজা খবর পাওয়া মাত্রই এই মূর্তি হয়ে যায় রাজার। তখন এই মূর্তি আর থাইল্যান্ড থেকে বের হতে পারে না, সেটা স্থান পায় আজকের এই গ্র্যান্ড প্যালেসের মন্দিরে। তবে এই গ্র্যান্ড প্যালেসের পিছনে চায়নাদেরও অবদান আছে। যেমন জাফরা নদীর উদূরে অবস্থিত থাইল্যান্ডের সুবিখ্যাত চায়না টাউন, এই শহর সৃষ্টির পেছনে রয়েছে গ্র্যান্ড প্যালেসের অবদান। তখন গ্র্যান্ড প্যালেস নির্মাণ পরিকল্পনা করলেন রাজা প্রথম রমা। তখন এই প্রাসাদটি সেখানে অবস্থিত, যেখানে বসবাস ছিল চীনা মানুষের একটি সম্প্রদায়। কিন্তু নদীর ধারে এই স্থানটিকে প্রাসাদের জন্য সর্বোত্তম বলে মনে করা হলো রাজার। আর তাই তিনি সেই চীনা সম্প্রদায়টিকে অনেক বল প্রয়োগে সেই স্থান ত্যাগ করার কথা বলল। পুরো সম্প্রদায়টি শহরের অদূরে যে স্থানে নতুন করে বাস শুরু করলো সেটি আজকের চায়না টাউন।
যাই হোক, থাইল্যান্ডের পর্যটন ব্যবস্থা বেশ উন্নত, আর এই পর্যটন ব্যবস্থার কেন্দ্রে রয়েছে গ্র্যান্ড প্যালেস। এটি কেবল একটি দুটি ভবনের বড় একটি প্রাসাদ নয়, বরং ভিন্ন ভিন্ন কাজে ব্যবহারের জন্য একাধিক রাজকীয় স্থাপনা এখানে আছে। থাইল্যান্ডে ভ্রমণে আগ্রহীদের তাই একটি আলিশান প্রাসাদ সম্পর্কে জানা জরুরি। তবে এখানে মন্দিরের পাশাপাশি আরও কিছু বিল্ডিং আছে এখানে অফিসিয়াল কাজ হয়, যেমন দ্য গ্রেট চাকতি প্যালেস হচ্ছে থাইল্যান্ডের রাজার সরকারি বাসভবন। যদিও রাজা ভূমিবল এই প্রাসাদের নামে মাত্র বাস করছেন, তিনি তার নিজস্ব চিত্রালাদা রেসিডেন্সে বসবাস করেছেন। বর্তমান রাজা ভূমিমলের পুত্র ভিজরালঙ্কর্ণ এখানে বাস করেন। তথাপি চাকতি প্যালেসের আকর্ষণ কমেনি অতটুকু। প্রাথমিকভাবে এক ব্রিটিশ স্থপতি ইতালিয়ান রেনেসাঁ নির্মাণ শৈলী অবলম্বনে এই নকশা প্রণয়ন করেছিলেন। তবে রাজা পঞ্চম রোমার আদেশে ঐতিহ্যবাহী সিয়ামিজি তথা থাইল্যান্ডের নিজস্ব নির্মাণ শৈলীর মিশ্রণে এটা করা হয়েছে। থাইল্যান্ডের নিজস্ব নির্মাণ শৈলীর মিশ্রণ দেখতে পারবেন এখানকার প্যালেসগুলোতে। গ্র্যান্ড প্যালেসের যে কোনো স্থাপনার চেয়ে চাকরি প্যালেসের আধুনিকতা এগিয়ে থাকবে এর জাকালো নির্মাণ শৈলীর জন্য। আর এর ভেতর সাজসজ্জার কথা বিলাসবহুল তো অবশ্যই। এখানে আরও একটি প্যালেস আছে, সেটা হচ্ছে আম্বেতান্দ্র ভিনিচাই। এই ভবনটিতে একসময় রাজার সিংহাসন ছিল। বর্তমানে এখানে যে কোনো রাজকীয় আদেশ এবং ঘোষণা পাঠ করা হয়। এর বাইরে এই ভবনের ব্যবহার উৎসব মুখর। যে কোনো রাজকীয় উৎসবে, বিশেষ করে আগের রাজাদের স্মৃতিচারণ এবং রাষ্ট্রীয় ও বিদেশি সরকার প্রধানকে নিয়ে ভোজন সম্পন্ন হয়ে থাকে এই প্যালেসটিতে। আরও একটি প্রাসাদ হলো দুসিত মহাপ্রাসাদ। এই ভবনটির রাজার প্রথম রমা থেকে শুরু করে রাজার চতুর্থ রমা পর্যন্ত অতিথিদের অভ্যর্থনা এবং আপ্যায়নের জন্য ব্যবহার করতেন। আপ্যায়নের বিশাল হল রুমটি বর্তমানে দর্শকদের জন্য উন্মুক্ত থাকে, যেখানে দেখতে পাওয়া যায় রাজা প্রথম রমার সিংহাসনটি। তাছাড়া এখানে রয়েছে চাকরি বংশের অন্যান্য রাজাদের মুরাল। থাইল্যান্ডে ভ্রমণে গেলে দর্শনার্থীদের প্রথম পছন্দই হচ্ছে ব্যাংকক। আর ব্যাংকক ঘুরে দেখতে হলে সেখানে একাধিক রাত্রি যাপন করা অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে কেবল গ্র্যান্ড প্যালেসের সৌন্দর্য উপভোগ করতে হলেই আপনাকে পুরো একটি দিন হাতে নিয়ে বেরোতে হবে। তাই ব্যাংককে বিশেষ করে গ্র্যান্ড প্যালেসের আশেপাশে দর্শনার্থীদের জন্য গড়ে উঠেছে বেশ কিছু উন্নত মানের হোটেল। বাজেটের সমস্যা না থাকলে 5 স্টার হোটেল দ্য সিয়ামের নাম চলে আসে সবার আগে। আর অল্প খরচে থাকতে চাইলে রিবা সুরিয়া এবং ভিলাফ্রা মন্দ হবে না। দ্য গেট অফ গ্রে ভিক্টোরি হচ্ছে গ্র্যান্ড প্যালেসের প্রবেশের প্রধান ফটক। এই ফটকের প্রবেশ পথে বিদেশি পর্যটকদের ভিসা চেক করে আমরা যখন প্রবেশ করেছিলাম তখন আমাদের পাসপোর্ট চেক করে ভিতরে প্রবেশ করেছিল। আর এখান থেকে টিকিট ক্রয় করে হেঁটে হেঁটে প্রাসাদের ভিতরে যেতে হয়। টিকিটের সর্বনিম্ন মূল্য বাংলাদেশিদের 1200 থেকে 1500-1600 এরকম। প্রথমেই চোখে পড়বে সরকারি অফিস আর প্রশাসনিক ভবনসমূহ। এগুলো পার হলেই তবে গ্র্যান্ড প্যালেসের রাজকীয় দালানগুলো নজরে আসবে। আরেকটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো পোশাক। গ্র্যান্ড প্যালেসের ভিতরে যথাসম্ভব পরিমিত শালীন পোশাক পরতে হয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে কাঁধ থেকে হাঁটু পর্যন্ত যথাযথভাবে ঢাকা থাকতে হবে। পুরুষদের শার্ট প্যান্টের সমস্যা নেই, তবে হাফ প্যান্ট নিষিদ্ধ। যদি কোনো দর্শনার্থীর পোশাক গার্ডের নিকট অপর্যাপ্ত মনে হয় তাহলে তাদেরকে সারং নামক এক ধরনের ঢিলেঢালা গাউন পরতে হয়, যা পুরো শরীর ঢেকে রাখবে। 2,18,000 বর্গমিটার আয়তনের বিশাল জায়গায় স্থপতি নয়াভিরাম গ্র্যান্ড প্যালেস। আর এই আড়ম্বরপূর্ণ রাজপ্রাসাদকে সুরক্ষা দিচ্ছে একে ঘিরে থাকা 1.9 কিলোমিটার দীর্ঘ দেয়াল। আর পুরো কম্পাউন্ডে বিভিন্ন কোণে ছড়িয়ে আছে 17টি দুর্গ। আর এই দুর্গগুলো থেকেই প্যালেসের নিরাপত্তা কর্মীরা সবসময় চোখ রাখছে দর্শনার্থীদের উপরে, কেউ কোনো অসামাজিক কার্যকলাপ করছে কিনা। এই জন্য ওখানে ঘুরতে গেলে অবশ্যই আপনার ড্রেস আপের উপরে নজর রাখা উচিত। খুব স্বল্প পরিসরে ড্রেস না পরাই ভালো। ওখানে আপনারা প্যান্ট শার্ট এই টাইপের পরে যান। খুব একটা অনেক সময় হয় না হাঁটু পর্যন্ত কোনো স্কার্ট হাফ প্যান্ট এগুলো পরে যাওয়া উচিত না। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
আর থাইল্যান্ডে ঘুরতে গেলে এইটা অবশ্যই ঘুরতে যাবেন, মিস করা উচিত হবে না। আল্লাহ হাফেজ।